আসসালামু আলাইকুম। 49তম স্পেশাল বিসিএস এখানে যারা আবেদন করেছেন বা আবেদন করতেছেন, তো তাদের জন্য কিন্তু আমাদের ক্লাসগুলো রেগুলার দেওয়া হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে। তো যারা হচ্ছে নিজে থেকে প্রিপারেশন নিয়ে এই 49তম বিসিএস এ পরীক্ষা দিতে যাচ্ছেন, আসসালামু আলাইকুম। 49তম স্পেশাল বিসিএস, তো এখানে যারা হচ্ছে পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে হচ্ছে আমাদের এই ক্লাসগুলোর আয়োজন করা। তো এখানে জেনারেল থেকে 100 মার্কের প্রশ্ন থাকে, আর হচ্ছে নিজ নিজ বিষয় থেকে 100 মার্কের প্রশ্ন থাকবে। তো জেনারেল যে 4টা বিষয় রয়েছে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, গণিত আর মানসিক দক্ষতা। তো এই সবগুলা বিষয়ের জন্য আমাদের স্পেশাল সাজেশন রয়েছে 100 মার্কের। তো আমাদের এই সাজেশন থেকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে বাংলা সাহিত্য থেকে কোন কোন টপিকগুলো আপনাকে পড়তে হবে এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন করবে। যারা হচ্ছে আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করেছেন তারা অবশ্যই হচ্ছে আমি যে টপিকগুলো দেখানোর চেষ্টা করব সেগুলো তো পড়বেনই। আর যারা হচ্ছে আমাদের সাজেশনগুলো এখনো সংগ্রহ করেন নাই, আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের এই সাজেশনগুলোর পিডিএফ সংগ্রহ করে নিজে থেকে আপনি প্রস্তুতি গুছাতে পারেন। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। তো বাংলা সাহিত্য আমরা জানি বাংলা থেকে 2টা পার্টে প্রশ্ন করবে, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ পার্ট আর একটা হচ্ছে সাহিত্য পাঠ। এই সাহিত্য পাঠ থেকে হচ্ছে যে টপিকগুলো পড়তে হবে তার মধ্যে রয়েছে প্রাচীন যুগ ও চর্যাপদ। এখান থেকে প্রশ্ন করবে। তো এই প্রাচীন যুগ ও চর্যাপদ থেকে আপনারা কি পড়বেন সেটা হচ্ছে আমি আজকে দেখানোর চেষ্টা করব। আর এর আগে যে 2টা ক্লাস আমরা করেছি সেখানে কিন্তু আমি আলোচনা করেছি যে আধুনিক যুগ, এই আধুনিক যুগের যে কবি সাহিত্যিক গুলা রয়েছে সেখান থেকে আপনারা কি কি পড়বেন সেগুলো হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি এই 2টা শীট থেকে। তো এই 2টা শীট হচ্ছে আমি আজকে আর আলোচনা করব না। আমরা আজ আলোচনা করব আজকে হচ্ছে এই মধ্যযুগ থেকে বা প্রাচীন যুগ থেকে। তো প্রাচীন যুগ থেকে আপনাদের যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ, মানে বাংলা সাহিত্য কিভাবে আসলো সেটা হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে। তো সেটা হচ্ছে আপনারা এখান থেকে পড়ে নেবেন। আমি হচ্ছে আমাদের সাজেশন থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমরা কিভাবে সাজিয়েছি। যেমন হচ্ছে প্রাচীন যুগ 650 থেকে 1200 পর্যন্ত। এই সময়টাকে বলা হয় হচ্ছে প্রাচীন যুগ, যেটা আর 1201 থেকে 1350 এটাকে বলা হয় অন্ধকার যুগ। আর মধ্যযুগ হচ্ছে 1201 থেকে এই 1800 সাল পর্যন্ত, এই সময়টাকে বলা হয় হচ্ছে মধ্যযুগ। তো এই তথ্যটুকু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আর এই মধ্যযুগের যে কবি সাহিত্যগুলো রয়েছে সেটা হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে। এগুলো হচ্ছে আমি আসলে বিস্তারিত দেখাতে পারলাম না সময়ের অভাবে, আপনারা হচ্ছে এটা একটু দেখে নেবেন। আধুনিক যুগ, এই আধুনিক যুগটা হচ্ছে 1801 থেকে শুরু করে 1860, এটা প্রথম পর্যায়ে এটাকে বলা হয়। আর এই 1861 থেকে বর্তমান, মানে হচ্ছে বর্তমান 2025, এই সময়টাকে বলা হয় দ্বিতীয় পর্যায়ে, যেটা হচ্ছে আধুনিক যুগে। তো এটা হচ্ছে সুন্দর করে এখানে 4টা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে হচ্ছে দেখেন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে প্রাচীন যুগ ও চর্যাপদ কে কিভাবে এটার ব্যাখ্যাটা দিয়েছে সেটা হচ্ছে আমি এখানে আলোচনা করেছি। যেমন হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ সময়সীমা, তো এটা হচ্ছে ডক্টর শহীদুল্লাহর মতে উনি বলেছে 650 থেকে 1200। আবার 950 থেকে 1200 এই সময়টাকে বলেছে সুনীতি কুমারের মতে। তো দুইজনের ব্যাখ্যাটা এখানে আলোচনা করা হয়েছে, দেওয়া হয়েছে, আপনারা একটু এখান থেকে দেখে নেবেন। তারপর হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন, এটাকে বলা হয় চর্যাপদ। তো বাংলা সাহিত্যের আদি নিদর্শন এটা হচ্ছে আপনারা একটু দেখবেন। চর্যাপদ আদি কি নামে পরিচিত, তো এটা হচ্ছে এখানে দেওয়া আছে। তারপরে কবে কোন গ্রন্থ থেকে বৌদ্ধতান্ত্রিক কথা প্রকাশ পায়, আপনারা হচ্ছে এটা একটু মনে রাখবেন। তারপরে এই চর্যাপদ সম্পর্কে হরপ্রসাদ শাস্ত্রী কত সালে কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন, এটার সঠিক উত্তর যেটা হবে 1907 সালে নেপালের রাজগ্রন্থ রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন। তো এটা হচ্ছে একটু মনে রাখবেন। তারপরে যে প্রশ্নটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি ছিল। তারপরে বলা হচ্ছে যে হরপ্রসাদ শাস্ত্রী কোন বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের বিভাগীয় প্রথম ছিলেন, এটা হবে সঠিক উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। চর্যাপদ কোন শাসনে আমলে রচিত,
সঠিক উত্তর হচ্ছে পাল ও সেন শাসনামলে। চর্যাপদের প্রতিপাদ্য বিষয় কি? চর্যাপদের মোট কতটি পদ রয়েছে? তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। এটা একটু মনে রাখার চেষ্টা করবেন যে 50টি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, আর আর 51টি রয়েছে সুকুমার সেনের মতে। কতটি পদ উদ্ধার করা হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে 46.5টি। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। চর্যাপদে কতজন কবির পদ পাওয়া গিয়েছে? এখানে সঠিক উত্তর হচ্ছে 23 জন কবি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, আর 24 জন কবি এটা হচ্ছে সুকুমার সেনের মতে। চর্যাপদে কতজন কবি পদ রচনা করেছেন বলে প্রমাণ আছে? এটা সঠিক উত্তর হচ্ছে 24 জন। চর্যাপদ সবচেয়ে বেশি পদ রচনা করেন কে? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হচ্ছে কাহপা, 13টি পদ রচনা করেন, কিন্তু পাওয়া গিয়েছে 12টি। তারপরের প্রশ্ন, ভুজকুপা মোট কতটি পদ রচনা করেন? এখানে সঠিক উত্তর হচ্ছে 8টি। তার লিখিত 23 নং পদের অর্ধেক পাওয়া গিয়েছে। কে কবে প্রথম চর্যাপদ ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন? কে কবে প্রথম চর্যাপদ ধর্মতন্ত্র নিয়ে আলোচনা করেন? সঠিক উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, 1927 সাল। তারপরে যে প্রশ্নটা রয়েছে যে কে কবে প্রথম চর্যাপদ তিব্বতীয় অনুবাদ প্রকাশ করেন? সঠিক উত্তর হচ্ছে ডক্টর প্রমোধর বাগচি, 1938 সালে। তারপরে প্রশ্ন, চর্যাপদের সংস্কৃত টিকাকারকে? সঠিক উত্তর হচ্ছে মুনি দত্ত, 11 নং পদের ব্যাখ্যা দেননি। তারপরে প্রশ্ন, চর্যাপদ তথা বাংলা সাহিত্যের আদিকবি বা প্রথম কবিকে? সঠিক উত্তর হচ্ছে লুইপা। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে হচ্ছে এই চর্যাপদ নিয়ে এখান থেকে শুরু করে এই প্রাচীন ও চর্যাপদ এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতটুকু আলোচনা করা হয়েছে সব কয়েকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। লিখিত আকারে প্রশ্নগুলো সাজিয়ে আমি খুব সুন্দর করে এখানে উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। খুব মনোযোগ সহকারে পড়বেন, প্রশ্ন কিন্তু এখান থেকে থাকে। তারপরে হচ্ছে চর্যাপদে কবি ও পদ সংখ্যা, এটা হচ্ছে অনেকে মনে রাখতে পারেন না, ভুলে যান। তো এই বিষয়টা হচ্ছে আমি এখানে কবিদের নামগুলা দিয়েছি, তাদের পদ সংখ্যাগুলো দিয়েছি, এবং কে কোনগুলা আবিষ্কার করেছে সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এই চারটা হচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে কিছু সময় দেখবেন, ইনশাল্লাহ মনে থাকবে। আবার অনেকে হচ্ছে এটা টেকনিকে মনে রাখেন, যে যেভাবে পারেন মনে রাখার চেষ্টা করবেন, এখান থেকে প্রশ্ন থাকে। তো তারপরে এখানে যে আলোচনাটা করা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পূর্ণ আলোচনাটা আমি এখানে আসলে পড়ে শোনাতে পারবো না, তবে হচ্ছে একটু টাচ দিয়ে দিই যে চর্যাপদের দার্শনিকতা এবং ধর্মমত সংক্ষেপে আলোচনা করো। তো এখানে হচ্ছে এই যে চর্যাপদ নিয়ে যে ধর্ম আলোচনাটা রয়েছে সেই বিষয়টা এখানে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। তারপর রয়েছে ভাষা সাহিত্য ও ঐতিহাসিক দিক থেকে চর্যাপদের গুরুত্ব আলোচনা করো। তো এই আলোচনাটুকু এখানে দেওয়া হয়েছে, আপনারা এইটুকু পড়লে এখান থেকে আরো অনেক কিছু বিস্তারিত জানতে পারবেন। যার জন্য হচ্ছে আমি এখানে এটা পূর্ণাঙ্গভাবে দেওয়ার চেষ্টা করেছি, যাতে এই শীট পড়লে এই চর্যাপদ নিয়ে আপনাদের আর কোনো খুব সহজে আপনারা এগুলো বুঝতে পারেন, যে কোনো জায়গাতে প্রশ্ন করলে আপনারা আনসার করতে পারবেন। তারপরে হচ্ছে নবচর্যাপদ, এই নবচর্যাপদ থেকে প্রশ্ন থাকে। তো এখানে হচ্ছে একটু দেখেন আমি এখানে কি লিখেছি যে চর্যাপদের অনুরূপ রচনা ও সাহিত্য। তো এই নবচর্যাপদ এখান থেকে প্রশ্ন থাকে। তো এখানে হচ্ছে আমি একটু বিস্তারিতভাবে সাজানোর চেষ্টা করেছি, যাতে হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু এখানে দেওয়া হয়েছে। এটা পড়লে দেখা যাবে যে আপনার কোথাও ঘুরতে হবে না বা কোথাও যেতে হবে না, বই খুঁজতে হবে না। তো এখানে এরকম ভাবে সাজানো হয়েছে যে চর্যাপদের অনুরূপ রচনা ও সাহিত্য, চর্যাপদ কাল 13 থেকে 16 শতক। আর তারপরে হচ্ছে এখানে দেওয়া হয়েছে যে আবিষ্কার স্থান হচ্ছে নেপালের ভূমি থেকে। এখানে হচ্ছে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ 2017 সালে বাংলা একাডেমি বইমেলায় এটি পাওয়া মানে হচ্ছে প্রকাশ করে। আর রচনাকাল হচ্ছে 8 থেকে 20 শতক, আর পদ সংখ্যা হচ্ছে 413। আর চর্যাপদের প্রবন্ধ ও বাক্য 6টি, সেই 6টি হচ্ছে কি কি এখানে হচ্ছে আমি আলোচনা করেছি, একটু হচ্ছে এখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে যে দেখেন চর্যাপদের কিছু গুরুত্ব পদ ও অর্থগুলা কি। তো এটা হচ্ছে এখানে আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে হচ্ছে দেখেন যে আমাদের সাজেশনের মধ্যে এখানে দেখেন যে অন্ধকার ও অন্যান্য, যে অন্ধকার যে যুগটা রয়েছে সেটা সম্পর্কে আমি এখানে বিস্তারিত আলোচনা করে দিয়েছি, মানে লিখিত টাইপের, যাতে হচ্ছে এটা পড়ে আপনি এখান থেকে
যে কোনো টাইপের বা যত ভিতর থেকে কোশ্চেন করুক আপনি এখানে আনসার করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে দেখেন যে অন্ধকার যুগে যে বিভাগটা রয়েছে বিষয়গুলো প্রশ্নগুলা সেগুলো হচ্ছে আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে হচ্ছে দেখেন যে এইখানে কিছু কিছু বিষয় শিক্ষার্থীদের দেখা যায় যে কনফিউশন লাগে, সেটা মনে রাখা কষ্টকর হয়ে যায়। তো এই জিনিসটাকে আমি এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি একটা ছকের মাধ্যমে, যে ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদ রচনাকাল হচ্ছে 1950 থেকে 1200, আর মণিদত্ত চর্যাপদের কোন কোন পদ ব্যাখ্যা করেননি। তো এই প্রশ্ন কিন্তু আসে। তো এটার উত্তরটা হবে 11 নং। এখানে কনফিউশন যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর 4 নাম্বার প্রশ্ন, চর্যাপদ কতটি প্রবাদ বাক্য আছে? সঠিক উত্তর হচ্ছে 6টি। আমরা ওই পাশে দেখে আসলাম। চর্যার পদগুলো প্রধানত কোন ছন্দে রচিত? এটা সঠিক উত্তর হচ্ছে পয়ার ও ত্রিপদী। চর্যা শব্দের অর্থ কি? এটার সঠিক উত্তর হচ্ছে পালনীয় নিয়ম। তো এই যে এখানে যে প্রশ্নগুলো দেখতেছেন এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নই দেখবেন যে হচ্ছে আপনি লিখিত না পড়লে মনে রাখতে পারবেন না, বা হচ্ছে এমসিকিউ বইগুলাতে এই প্রশ্নগুলো খুব সহজে আপনি পাবেন না। তো এই বিষয়টা কিন্তু হচ্ছে আমি ওই লিখিত বই ঘেটে তারপরে কিন্তু হচ্ছে এটা আমি এখানে তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে দেখেন যে এখানে আরো কিছু প্রশ্ন রয়েছে। চর্যার সর্বশেষ কবি কে? সঠিক উত্তর হচ্ছে ধর্মপা। তারপরে হচ্ছে চর্যার আদি কবি কে? এটা সঠিক উত্তর হবে লুইপা। এই প্রশ্নটা কিন্তু অনেক আসে পরীক্ষায়, তো আপনারা হচ্ছে এটা একটু দেখবেন। ঢালত মোর ঘর নাহি পরবেশী কোন পদ? এটা সঠিক উত্তর হচ্ছে 33 নং পদে এটা বলা আছে। তারপর হচ্ছে নববধূর নাক কানের দুল চুরির কথা আছে কার কার পদে? তো এটার সঠিক উত্তর হচ্ছে ডেঙ্গুপা। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। তারপরে দেখেন যে আমরা এই যে এতক্ষণ যে আলোচনাটা করলাম এই সম্পূর্ণ আলোচনার মানে হচ্ছে এই চর্যাপদ থেকে বা প্রাচীন যুগ থেকে বিসিএস এ পর্যন্ত এ যাবৎ পর্যন্ত যত প্রশ্ন আসছে সকল প্রশ্ন হচ্ছে আমরা এখানে সাজানোর চেষ্টা করেছি। মানে সকল প্রশ্নতে দিয়ে দেওয়া হয়েছে, মানে 10 থেকে এই 48তম এবং 46তম বিসিএস পর্যন্ত যত প্রশ্ন আসছে এটা হচ্ছে এইখানে দেওয়া হয়েছে এই চর্যাপদ এবং কি এই প্রাচীন যুগ থেকে যত প্রশ্ন আছে সকলগুলা। তারপরে হচ্ছে আমরা এই পেজের মধ্যে যে কাজটা করেছি যে এই চর্যাপদ থেকে অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ইউনিক প্রশ্ন সেই প্রশ্নগুলো আমরা এখানে এমসিকিউ আকারে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। মানে বিস্তারিত পড়ে এসে আপনি হচ্ছে এখানে নিজে প্র্যাকটিস করবেন যে আপনি আসলে এই শীট থেকে কতটুকু শিখতে পারলেন সেটার প্র্যাকটিসটা হচ্ছে এখানে। মানে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো খুবই ইউনিক প্রশ্ন এবং কি এগুলা এই বিস্তারিত ঘেটে তারপরে হচ্ছে এখানে সাজানো হয়েছে। এক কথা যেটা বলে যে এই শীট যদি কেউ ভালো করে পড়েন মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি 100% বলতে পারি যে আপনি অবশ্যই অবশ্যই বিসিএস এখানে আপনি 100 মার্কের মধ্যে 90% মার্ক উঠাতে পারবেন। তো এখানে হচ্ছে এভাবে আমরা এই শীটটা সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখানে টোটাল 47টা ইউনিক প্রশ্ন দেওয়া আছে। তো এভাবে যদি হচ্ছে আপনারা এই শীটগুলো শেষ করেন এবং পড়েন অবশ্যই হচ্ছে আমি এখানে বলবো আমাদের সিলেবাস এখানে সুন্দর করে কমপ্লিট হবে এবং কি আপনাদের যে ঝামেলাটা থাকে যে আসলে কি পড়বেন কোথা থেকে পড়বেন আর কোন প্রশ্নগুলো পড়বেন সেটা বুঝতে পারেন না, ওই জিনিসগুলা আমাদের এই শীটের মধ্যে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আপনাকে এখানে একটা প্রশ্ন বেশি পড়তে হবে না এবং কি একটা প্রশ্ন আপনাকে দেখা গেছে যে ছাড় দেওয়া যাবে না, এখানে যা দেওয়া হয়েছে সবগুলো আপনাকে পড়তে হবে। তাহলে দেখা যাবে যে আপনি অবশ্যই এখানে 49তম বিসিএস এর যে জেনারেল 100 মার্কের কোশ্চেন হবে এই 100 মার্কের মধ্যে কমপক্ষে হচ্ছে 90টা প্রশ্ন আপনি এখানে কমন পাবেন। কারণ হচ্ছে এটা বেশ কয়েকটা বই ঘেটে তারপরে হচ্ছে এই সাজেশনটা তৈরি করা হয়েছে, এখানে কোনো প্রকার ল্যাকিংস রাখা হয় না। তো যারা হচ্ছে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করেছেন তাদের আমি বলবো পড়া শুরু করেন, পড়েন, অবশ্যই হচ্ছে আপনি এখানে ভালো কিছু করবেন। আর যাদের বিষয়ভিত্তিক সাজেশন লাগবে এই যে নিজ নিজ বিষয়ের 100 মার্কের সাজেশন, তো আপনারা অপেক্ষা করেন, আপনাদের জন্য হচ্ছে এই নিজ নিজ বিষয়ে সাজেশন রেডি হচ্ছে। আর যারা হচ্ছে আমাদের এখনো জেনারেলের 100 মার্কের যে সাজেশনটা রয়েছে বাংলা ইংরেজি গণিত আর সাধারণ জ্ঞান মানসিক দক্ষতা, তো যারা হচ্ছে এখনো সংগ্রহ করেন নাই আপনারা চাইলে আমাদের শিটগুলো সংগ্রহ করতে পারেন। তো আমাদের শিটগুলা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এভাবে সাজানো হয়েছে যেভাবে দেখাইলাম। যেমন হচ্ছে বাংলা সাহিত্য দেখালাম, বাংলা ব্যাকরণটাও ঠিক এভাবে আছে,
ইংলিশটা ওইভাবে আছে, বাংলাদেশ বিষয়গুলি ঠিক যেভাবে দেখতেন এইভাবে হচ্ছে আমরা সাজানোর চেষ্টা করেছি। আপনারা যদি আমাদের এই শীটগুলো পড়েন, আপনাদের আর কোনো প্রকার বইয়ের প্রয়োজন হবে না। মানে বইয়ের কাজ তো হবেই, এবং কি হচ্ছে বইয়েতে দেখবেন যে অনেক আলোচনা করা, মানে কোনটা পড়বেন আর কোনটা বাদ দিবেন সেটা বুঝেন না। তো এই বিষয়টা হচ্ছে আমাদের এই শীটের মধ্যে বাড়তি কোনো আলোচনা নেই। যা পড়বেন দেখবেন ওইখান থেকে প্রশ্ন কমন থাকবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এর পরবর্তীতে হচ্ছে আমি এই বাংলা সাহিত্য থেকে এই মধ্যযুগ যেটা আছে এটা আলোচনা করে দেওয়ার চেষ্টা করব।